দেখুন এখানে আমরা ধরছি মিটারটা এবং এখানে কন্টিনিউটি নেই, কোনো রিডিং আমরা তেমন একটা পাচ্ছি না, কিন্তু এখানে আমরা দেখুন বিপ পাচ্ছি এবং এখানেই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটা আমাদের পিএমআইসি থেকে আসছে না। এখানে সামনে যে ক্যাপাসিটারটা আছে এটাকেও প্রবলেম দেখাচ্ছে, তার মানে আমরা অপর প্রান্তের সমস্যা। এখানে নিচে যে PM8029 রয়েছে, 8029 থেকে এই সমস্যাটা হচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটু ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। ছোট্ট একটি বিষয় নিয়ে আজকেও ডিসকাস করব এবং অত্যাধিক ব্যস্ত। আপনারা জানেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমাদের টেকনিশিয়ানদের আরপিএল পরীক্ষা চলমান রয়েছে এবং প্রতি সপ্তাহে প্রায় আমরা একটি করে ব্যাচ করছি, যেখানে সকলেই পূর্ব অভিজ্ঞতার পরীক্ষা দিয়ে সনদপত্র গ্রহণ করছে। আমরা অনেক দিন থেকে এই সেক্টরে কাজ করছি, কিন্তু আমাদের সার্টিফিকেট না থাকার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যায় পড়ে থাকি। এই সমস্যাগুলো থেকে আমাদের পরিত্রাণ পাওয়া অথবা বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদের একটি সনদপত্র বা স্বীকৃতি দরকার। এবং বাংলাদেশ সরকারের একটি সুন্দর একটি সিস্টেম, সেটা হচ্ছে যে আপনি যেখানে কাজ শিখে থাকেন না কেন, যতদিনের অভিজ্ঞতায় থাকুক না কেন, আপনি আপনার অভিজ্ঞতা যাচাইপূর্বক একটি সনদপত্রের জন্য আপনি আবেদন করতে পারেন এবং যে সনদপত্রটি আপনাকে সারা পৃথিবীব্যাপী সম্মান দিতে সক্ষম। তো বন্ধুরা, আসলে ব্যস্ততার মূল কারণ হচ্ছে এটা। এই মুহূর্তে একটি ফোন আপনাদের সামনে উপস্থাপন করব, যে ফোনের সমস্যা, ফোনটা ডেড, কিন্তু আমরা রিডিং পাচ্ছি 1 2 3 4 5 6 এরকম, কিন্তু আবার এই রিডিংটা স্টপ হয়, কোনো এক সময় হ্যাঙ্গিং হয় এবং এটা ডাউনে আসে না। তো এই সমস্যাগুলোর জন্য আমরা মুখস্থভাবে যারা কাজ করছি, ম্যাক্সিমাম সময় আমরা ডিপেন্ড করি পাওয়ার আইসির উপরে অথবা সিপিইউর উপরে, কিন্তু অ্যাকুরেটলি এটাকে ডিসকাস করার সিস্টেমগুলো কিভাবে আমরা চেকিং করব, চেকিংয়ের মাধ্যমে কোন সেকশনে সমস্যা হয়েছে সেটা বের করব, অথবা চেকিংয়ের জন্য আসলে আমাদের কি ইকুইপমেন্টের প্রয়োজন আছে, বিষয়গুলো আমরা জানি না। আমি সবসময় বলে থাকি আমার স্টুডেন্টদেরকে যে আপনারা কাজ করুন কম, কিন্তু গবেষণা এবং চেকিং করুন বেশি। একটা ফোন যখন আমাদের কাছে আসে তখন দীর্ঘ সময় এটাকে নিয়ে পর্যালোচনা করা এবং সঠিক সমস্যার নির্ণয় করেই তারপরে আমরা অপারেশনে নামব, আর এটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করি। আসুন দেখে নেই আজকের সমস্যাটা কীভাবে ফাইন্ডিং হচ্ছে, আর আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই মুহূর্তে আমাদের হাতে একটি নোকিয়া ফোন। আমরা ব্র্যান্ড আর মডেল হিসেবে কখনোই কাজ করি না, যার কারণে আমরা মডেল বিশ্লেষণ করে আমরা কোনো টিউটোরিয়ালও করি না। আমরা একটা ইলেকট্রনিক্স বেজের উপরে, সার্কিট ডায়াগ্রামের উপরে কাজগুলো করে থাকি, যার কারণে যে ফোনে কাজ দেখছেন এই ফোনের এই সিস্টেমটাকে আপনি সব ধরনের ফোনে অ্যাপ্লাই করতে পারবেন, যার কারণে এই ফোনের মডেলটা আমরা ম্যাটার মনে করছি না বলার জন্য। তো এখানে আমরা সমস্যা দেখতে পাচ্ছি, আমাদের ফোনটা পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে, পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে আমরা পাওয়ার কি চাপ দিয়ে দেখছি যে আমাদের 5-6 মতো রিডিং টানলো এবং পাওয়ার কি ছেড়ে দেওয়ার পরে আমাদের রিডিংটা মোটামুটি 4-এ এসে স্টে করে দাঁড়িয়ে আছে। এবং এখন আমরা পাওয়ার প্রেস একেবারেই ছেড়ে দিয়েছি এবং হ্যাঙ্গিং হয়ে দাঁড়িয়ে আছে আমাদের রিডিংটি। এই ধরনের সমস্যা কোথা থেকে আসে সে বিষয়টি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, সবচেয়ে বেস্ট টেকনিকগুলো যেগুলো আছে মোবাইল ফোন রিপেয়ারিংয়ের জন্য, সেগুলো গ্লোবাল নলেজ সবসময় ব্যবহার করে। আমরা এখন চেক করলাম ব্যাটারি কানেক্টারে কোনো ধরনের শর্টিং ইস্যু তেমন একটা নেই। এখন আমরা কম্পোনেন্টগুলোকে একটু ট্রেসিং করব এবং অলমোস্ট মোবাইল ফোনের মাদারবোর্ডে যতগুলো আপনার কম্পোনেন্ট রয়েছে পজিটিভ নেগেটিভের সমন্বয়ে, সেগুলোকে আমাদেরকে চেক করতে হবে। এখানে আমরা একটা সমস্যা ফেস করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ইন্ডাক্টর রয়েছে সেই ইন্ডাক্টরের ভ্যালুটা আমাদের অত্যাধিক বেশি দেখাচ্ছে কন্টিনিউটি মোডে 125.9, আর দেখুন 126.1। এই রিডিংটা সাধারণত আমাদের ইন্ডাক্টরে থাকার কথা না, এটা একটা সমস্যা বা প্রবলেমস। তো এই সমস্যাটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি? অনেক সময় টেকনিশিয়ানরা মনে করতে পারে যে এই ইন্ডাক্টরটাই সমস্যা, আসলে কিন্তু ইন্ডাক্টরটা সমস্যা নয়, কারণ সমস্যাটা অন্য কোথাও থেকে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে মিটারে কিন্তু আমাদের মোটামুটি 124-125 রিডিং উঠছে। পাশে যে ইন্ডাক্টরটা রয়েছে সেটা কিন্তু কোনো রিডিং দিচ্ছে না, তার মানে এই ইন্ডাক্টরটা সাধারণত প্রবলেমটা আসছে আগে পিছিয়ে কোনো সেকশন থেকে। তো এই বিষয়টি আমরা যাচাই করে দেখার চেষ্টা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা ফার্স্ট টাইম এই ইন্ডাক্টরটাকে এখান থেকে উঠে ফেলব।
ইন্ডাক্টর উঠিয়ে ফেললেই আমরা লাইনটাকে ডিভাইডেড করে ফেলবো, কারণ আমরা জানি যে একটা ইন্ডাক্টরে ওয়্যারের মাধ্যমে লাইনটাকে সংযোগ করা থাকে এবং এটা সিঙ্গেল ওয়্যার থাকার কারণে লাইনটা প্যারালালের মধ্যে চলে আসে। তো আমরা এখান থেকে ইন্ডাক্টর উঠানোর পরে আমরা লাইনটা ডিভাইডেড হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ওভাররিডিংটা ছিল, ওহমসটা আসলে আসছে কোন পার থেকে সে বিষয়টি আমরা বুঝতে পারবো। এখন আমরা মিটার দিয়ে চেক করব আমাদের সমস্যাটা কোন প্রান্তে রয়েছে। দেখুন এখানে আমরা ধরছি মিটারটা এবং এখানে কন্টিনিউটি নেই, কোনো রিডিং আমরা তেমন একটু পাচ্ছি না, কিন্তু এখানে আমরা দেখুন বিপ পাচ্ছি এবং এখানেই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটা আমাদের পিএমআইসি থেকে আসছে না। এখানে সামনে যে ক্যাপাসিটারটা আছে এটাকেও প্রবলেম দেখাচ্ছে, তার মানে আমরা অপর প্রান্তের সমস্যা। এখানে নিচে যে PM 8029 রয়েছে, 8029 থেকে সমস্যাটা হচ্ছে না। এখন আমরা খুঁজতে খুঁজতে এসে পেয়ে গেছি আমাদের CPU এর পাশে একই রিডিংয়ের কম্পোনেন্ট, যেখানে আমরা ক্যাপাসিটার দেখতে পাচ্ছি, ক্যাপাসিটারের ওই সাইডে আমরা সেই ভ্যালুটাই দেখতে পাচ্ছি এবং এটা শর্টিং ইস্যুতে রয়েছে। এবং আশেপাশের কম্পোনেন্টগুলো আমরা চেক করতে করতে আমরা বেশ কয়েকটি প্যারালাল কানেকশনের মধ্যে ক্যাপাসিটার পেয়েছি যেগুলো সমস্যা। এখন সমস্যাটাকে আমরা অ্যাকুরেটলি যদি ডিসকাস করতে চাই তাহলে আমাদেরকে এভাবে করতে হবে। আমরা এখন শর্ট কিলার ইউজ করব। শর্ট কিলার ইউজ করার পরে দেখব যে আসলে সমস্যাটা কোথা থেকে হয়ে আসছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা শর্ট কিলার ইস্তেমাল করছি। শর্ট কিলার ইস্তেমালের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, এগুলো আপনারা মাথায় রাখবেন। কখন কত ভোল্টেজ, কত অ্যাম্পিয়ার ইউজ করতে হয় সে বিষয়গুলো না জানা থাকলে আপনার ফোনের ক্ষতি হতে পারে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 1.75 মতো অ্যাম্পিয়ার গ্রহণ করছে, যেটা অলমোস্ট CPU কখনো সাইলেন্ট মুভমেন্টে এতগুলো অ্যাম্পিয়ার গ্রহণ করার সক্ষমতা রাখে না। তো এখানে আমরা সমস্যাটা পেয়ে গেছি, আমাদের CPU সমস্যা, এবং CPU সমস্যার কারণে আমাদের পাওয়ার সাপ্লাই রিডিংটা আসছিল 5-এর মতো। ভিডিওটি একটু ছোট করার চেষ্টা করেছি যেন আপনাদের দেখার সুবিধা হয়, এবং বড় ভিডিওগুলো অনেক সময় অনেকে ইগনোর করে কারণ ব্যস্ততার মাঝে ভিডিওগুলো দেখতে হয়। তো আশা করি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ছিল সকল কিছুর মাঝেই আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই সমস্যাগুলো কিভাবে কাজ করতে হয়, নির্ণয় করতে হয় এবং ফাইনাল করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলে যাওয়ার আগ মুহূর্তে বলছি যে RPL সনদ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি কিন্তু আমাদের স্বীকৃতি নেই। তো RPL এর জন্য সকলেই উদ্যোগ গ্রহণ করুন এবং সরকারি সনদপত্রের মাধ্যমে আপনাদের ব্যবসা বাণিজ্য এবং আপনার কর্মকে বৈধতা দান করুন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।